১৩৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, অপরাধের নিউক্লিয়াস এবং অপরাধীদের প্রাণভ্রমরা ছিলেন শেখ হাসিনা। গ্যাং অফ ফোর হিসেবে জুলাই জুড়ে হত্যাযজ্ঞ চালাতে কি করেছিলেন শেখ হাসিনা তা যখন ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর, তখন এজলাসে পিন পতন নীরবতা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হওয়া এই বিচার হয়তো দিল্লিতে বসে দেখছিলেন সাবেক প্রধানমন্ত্রী। শুরুতে আওয়ামী লীগের দুঃশাসন, ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 13টি ভলিউমে ৮,৫০০ পৃষ্ঠার অভিযোগপত্র তুলে ধরা হয় গুম, খুন ও নির্যাতনের বর্ণনা। ১৩৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, অপরাধের নিউক্লিয়াস এবং অপরাধীদের প্রাণভ্রমরা ছিলেন শেখ হাসিনা। গ্যাং অফ ফোর হিসেবে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান ও আনিসুল হকের নাম আদালতে তুলে ধরেন তাজুল ইসলাম। জানান, তাদের নির্দেশনা, পরিকল্পনা উস্কানিতে সারা দেশে চালানো হয়েছে নির্বিচারে হত্যাযজ্ঞ। শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল মামুন তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করেন। এই সকল সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতায় 5ই আগস্ট 2024 পর্যন্ত সারা দেশে 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়, 25 সহস্রাধিক মানুষকে গুরুতর জখম করা হয়। সজন সিপিবিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিবিসি ব্র্যান্ড। আনুষ্ঠানিক অভিযোগে আরও বলা হয়, রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও 14 দল যে মানবতা বিরোধী অপরাধ করেছে তাতে সন্ত্রাসী সংগঠন তাদের বলা যায়। যেহেতু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার শামিল। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করেছে প্রসিকিউশন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে, এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। চিফ প্রসিকিউটর বলেন, প্রতিশোধমূলক নয়, বিচার হবে প্রমাণ নির্ভর, যেন নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদী এই শক্তি ফিরে আসতে না পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল। সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। অভিযোগ দাখিলের পরে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিচারটা কন্টিনিউয়াসলি চলবে, কোনো অ্যাডজর্নমেন্ট ছাড়া প্রতিদিন চলবে। এই গুমের সংস্কৃতির ধ্বংস করে দেওয়ার প্রথম পদক্ষেপটাই ছিল জুলাই বিপ্লব বা 5ই আগস্ট। আমাদের সবার আগে ওই সব শহীদদেরকে স্মরণ করা প্রয়োজন, যারা অকুণ্ঠ চিত্তে একেবারে নির্ভীকভাবে সেই দানব একটা শক্তি যারা মানুষকে এইভাবে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করত বছরের পর বছর ধরে, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। সেই শহীদদেরকে স্মরণ করতে হবে, যারা এমন সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়েছিল যে যারা আক্রমণকারী ছিল, হত্যাকারী ছিল, তারা পর্যন্ত বলেছে গুলি করি, মরে একটাই যায়, বাকিটি যায় না স্যার। যারা এরকম সীসা ঢালা প্রাচীর গড়ে তুলেছিল তারা কিন্তু অচেনা কেউ নয়, আপনার আমার সন্তান। স্কুলে পড়ে, কলেজে পড়ে, কেউ হয়তো স্কুলেও যায় না, এমন বাচ্চাদেরকেও আমি দেখেছি। 5 বছরের বাচ্চা, সে পান নিয়ে দাঁড়িয়েছে এই বিপ্লবের সময়। সুতরাং এই জাতির জীবনের অবিস্মরণীয় অর্জনগুলোর মধ্যে জলজলেতম অর্জন হচ্ছে জুলাই বিপ্লব এবং 5ই আগস্টের বিজয়। এই শহীদদেরকে আমাদের চিরদিন মনে রাখতে হবে। আমরা যদি তাদের অবদান, তাদের স্যাক্রিফাইসের পটভূমিটা ভুলে যাই, তাহলে বাংলাদেশে এরকম আয়নাঘরের সংস্কৃতি বারবার ফিরে আসবে। এবং আবার যদি বাংলাদেশে আয়নাঘর ফিরে আসে, 1 শতাব্দীতেও সেই আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠ থেকে জাতির মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সুতরাং যে মুক্তির আলো আমরা দেখেছি, এই আলো জ্বালিয়ে রাখতে হবে। কোনোভাবেই এই আলো নিভতে দেয়া যাবে না। প্লেন অ্যান্ড সিম্পল।
আমরা আমাদের সন্তানদেরকে আবারও আয়না ঘরে দেখাটা অ্যাফোর্ড করতে পারবো না। এই জাতির পক্ষে এটা আর অ্যাফোর্ড করা সম্ভব নয় যে হাজার হাজার মানুষ গুম হয়ে যাবে, তাদের লাশগুলো, কঙ্কালগুলো শীতলক্ষা, বুড়িগঙ্গা, সুন্দরবনে কিংবা বঙ্গোপসাগরে পাওয়া যাবে। এই জিনিস বহন করার মতো ক্ষমতা আমাদের আর নাই, এই জাতির আর নাই। আমরা সিম্পলি আনেবল, আমরা এটা আর হতে দিতে পারি না। সেটার জন্য কি করতে হবে? প্রথম কথা হচ্ছে এই অপরাধের বিচার আমাদের নিশ্চিত করতেই হবে। বিচারের কাজ পুরোদমে আগাচ্ছে। অনেকের মধ্যে যেটা সন্দেহ, সংশয় ছিল যে এতদিন সময় লাগছে কেন, 6 মাস হয়ে গেল, কেন বিচার হচ্ছে না? দেখুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে হয়, এবং এইটা পৃথিবীর সবচাইতে জটিলতম অপরাধের নাম হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধগুলো, যে গুমের যে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে ছিল, তারা এক একটা সেল আবিষ্কার করতে আমাদের কত পরিশ্রম করতে হয়েছে, কত টেকনোলজি ব্যবহার করতে হয়েছে, কত ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয়েছে, এবং আমরা কিন্তু এখনো সবগুলো আবিষ্কার করতে পারি নাই। সুতরাং এই তদন্ত শেষ হতে একটা যুক্তিসঙ্গত সময় লাগবে। এটা মোবাইল কোর্টের মতো নয়, ম্যাজিস্ট্রেট গেল, ভোক্তা অধিকার গেল, গিয়ে বলল আপনার সামগ্রীতে ভেজাল আছে, তাৎক্ষণিক 50,000 টাকা বা 5 লক্ষ টাকা জরিমানা করে দিল, অথবা 1 মাসের জেল দিয়ে দিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সেরকম নয়। সে কারণে তদন্তটা শেষ হতে এই যে সময়টা লেগেছে বা লাগছে, সেইটা যুক্তিসঙ্গত সময়। গত সময়ে প্রথম তদন্ত রিপোর্ট আসতে তাদের 16 মাস লেগেছিল, কারণ সেটাও একটা সামান্য ছোটখাটো বিষয় ছিল বলে আমরা মনে করি। এবারের যে অপরাধগুলো হয়েছে, দুনিয়াব্যাপী যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগুলো আছে, সেখানেও প্রথম তদন্ত রিপোর্ট 2 বছরের আগে কোথাও আসেনি। আমাদের প্রথম তদন্ত রিপোর্ট 6 মাসের মাথায় আমরা পেয়েছি। গুমের মামলার অধিকাংশ বলা যাবে না, যেহেতু হাজার হাজার অভিযোগ আছে, অন্তত 10-15টা উল্লেখযোগ্য ঘটনা বা গুমের তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে যে সুখবরটা দিতে চাই, যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ